আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি নতুন দিনে একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দুপুরে রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করলাম। সকালে আমাদের নাস্তা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া অফিসে গিয়েছে, আমি ঘরদোর সব কিছু একটু হালকা করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে আসলাম, সবজিগুলো কাটাকাটি করে রান্না শুরু করে দেব। পটল ভাজি করব, তো প্রথমে আমি পটলগুলোকে ছিলে নিয়েছি, মানে চেঁচে নিয়েছি আর কি উপরের অংশটা। তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আজকে খুব সিম্পল রান্নাবান্না করব। পটল ভাজি করব আর শুটকি দিয়ে বেগুনের একটা তরকারি করব আর টমেটোর ডাল করব। কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পটলগুলো দিয়ে দিলাম। এখন হালকা আস্তে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার পটল ভাজি হয়ে গিয়েছে, সার্ভিং ডিশে তুলে নিলাম। এখন শুটকি ভেজে বেগুন দিয়ে রান্না করব। আমি বেগুন আলু সব কিছু কেটে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। এখন শুধু শুটকিগুলো একটু ভেজে তারপর পরিষ্কার করে নেব। শুটকিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। শুটকির তরকারিতে একটু পেঁয়াজ রসুন বেশি করে ব্যবহার করতে হয়। আমি শুটকিগুলো তো টেলে নিয়েছি, আপনারা দেখেছেন। তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও তেল মশলার সঙ্গে শুটকি ভেজে নেব। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর লবণ। মশলার সঙ্গে শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর কেটে ধুয়ে রাখা বেগুন আলু সব কিছু দিয়ে দিলাম। আমি বেগুনগুলো একটু আগে কেটে রেখেছিলাম, সেজন্য কালারটা নষ্ট হয়ে গিয়েছে। পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরও কেন যেন কালারটা নষ্ট হয়ে গিয়েছে। সব কিছু কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে রান্না করে নেব। ভাজা ভাজা করব তরকারিটা। আমরা যারা শুটকি পছন্দ করি, যে কোনো তরকারিতে একটু শুটকি দিলে ঘ্রাণটা ভালো হয়, খেতে ভালো লাগে। আমার রান্না প্রায় শেষের পথে, এই পানিটুকু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। পটল ভাজি তারপর শুটকি দিয়ে বেগুনের তরকারি সব কিছুই রান্না হয়ে গিয়েছে। রান্নার ফাঁকে একটু ক্ষুধাও লেগেছে আর ফ্রিজে এই ফলগুলো ছিল, সেজন্য বের করে ধুয়ে কেটে নিচ্ছি। বড়ই ছিল আর পেয়ারা ছিল। ফলগুলো খেয়ে তারপর বাকি রান্না করব। টমেটো দিয়ে ডাল করব, যেটাকে আমরা টমেটোর খাটা বলি, অনেকেই টমেটোর টক ডালও বলে। তো টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর কেটে নিচ্ছি চারফালা করে। এর আগেও আমি শেয়ার করেছিলাম টমেটো ডালের ভিডিও, অনেকেই রেসিপি চেয়েছিলেন, তাই আজকে ডিটেলসে শেয়ার করব। প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর 2টা আলু কেটে দিলাম। আলু দিলে একটু ঘন হয় ডালটা, এই আর কি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি, তারপর হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন সব কিছু মিক্সড করে এগুলো সিদ্ধ করে নিতে হবে। আলু না দিলেও হয়, আমি আলু দিয়েছি যাতে করে ডালটা একটু ঘন হয়, এই আর কি। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু চেক করে নেব যে ভালোভাবে টমেটো আলু সব কিছু সিদ্ধ হলো কি না। তারপর আমি এগুলোকে ঘেঁটে নেব, তারপর বাগার দিলেই রান্না হয়ে যাবে। অনেকেই হয়তো টমেটোর ডাল অন্য প্রসেসেও করেন, আমরা যেহেতু এভাবেই করি তাই এটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলেই হয়ে যায়। আমি দেখেছি অনেকেই আবার ডালটাকে সেঁকে নেয়, যারা আলু দেয় না তারা আর কি ডালটাকে সেঁকে নেয়, তখন ডালটা পানির মতো হয় শস্য। আমার ওই রকম পাতলা ডাল ভালো লাগে না, একটু ঘন ঘন হবে, একটু আধা ভাঙ্গা আলু থাকবে, আমার কাছে সেটাই ভালো লাগে। খাওয়ার সময় টমেটোর যে ছালগুলো থাকে সেগুলো বেছে ফালাই দিলেই হয়ে যায়। আপনারা যদি টমেটোর ছালগুলোকে সমস্যা মনে করেন তাহলে ডালটা সেঁকে রান্না করবেন,
তাহলেই হয়ে যাবে। ডাল ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর দিতে হবে পাঁচফোড়ন আর আস্ত জিরা। নর্মালি আমরা যেভাবে ডাল বাগার দিই সেভাবেই আর কি। টমেটোর খাটা চৈত্র মাসে খেতেই বেশি ভালো লাগে। বাজারে যখন পাকা পাকা টমেটো পাওয়া যায় সেগুলো দিয়ে বেশি ভালো হয়। পেঁয়াজ রসুন সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিতে হবে, ঘ্রাণটা যাতে বাহিরে বের হয়ে না যায়। আমি যেহেতু আপনাদেরকে দেখাবো তাই আর ঢাকনাটা বন্ধ করতে পারলাম না। যারা কখনো খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। চৈত্র মাসে যখন চারদিকে ধূপ ছড়ায়, গরম হালকা হালকা থাকে, তখন কিন্তু এই ডালটা দিয়ে ভাত খেলে ভিতর ঠান্ডা হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সকালে সবজি বাজার করে নিয়ে এসেছে, তো বাজারগুলো গুছিয়ে রাখা হয়নি। এখন রান্নাবান্না শেষ করে বাজারগুলো গুছিয়ে রাখছি। কাঁচামরিচ নিয়ে এসেছে, তারপর বেগুন নিয়ে এসেছে, তারপর হচ্ছে ফুলকপি, সিম, তারপর ধনেপাতা নিয়ে এসেছে। অনেকেই জিজ্ঞেস করেন যে দুজন মানুষের জন্য এত বাজার লাগে, আবার অনেকেই জিজ্ঞেস করেন যে এত কাঁচামরিচ লাগে আপনাদের। আমি যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেই, আপনারা হয়তো প্রতি ভিডিওতেই বাজার দেখতে পান, কিন্তু মাঝখানে যে গ্যাপগুলো থাকে ওই গ্যাপগুলোতে তো আমাদেরকে খাওয়া লাগে, তাই না? সেজন্যই আপনাদের কাছে মনে হয় যে হয়তো প্রতিদিন বাজার করছে। আসলে প্রতিদিন বাজার করা হয় না, কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়েই বাজার করা হয়। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো বিকেলে দেখলাম বাহিরে ঝালমুড়ি মামা এসেছে। বাচ্চাগুলো ঝালমুড়ি কিনে খাচ্ছে, তো আমারও লোভ লাগলো, সেজন্য বাহিরে চলে আসলাম ঝালমুড়ি কেনার জন্য। আমার জানালার পাশেই। এখানে বাচ্চাগুলো খেলাধুলা করে, সেজন্য মামা এখানে প্রায় ঝালমুড়ি নিয়ে আসে। ওনার অনেক বেচা বিক্রি হয়, আমরা সবাই কিনে খাই। ঝালমুড়ি এনে এখন আমি রুমে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। এখনও সবাই কিনছে, আমি খাচ্ছি আর জানালা দিয়ে দেখছি। ঝালমুড়ি খেতে খেতে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। এসে বলল যে ঘন দুধের চা বানাও, আজকে দুধ চা খাবো মশলা দিয়ে। সেজন্য আমি এখানে 2 কাপ দুধ বসিয়ে দিয়েছি। আজকে শুধু দুধের চা করব, কোনো পানি ব্যবহার করব না। প্রথমে আমি দুধে বলক তুলে নিয়েছি, তারপর এখানে কিছু মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং সব কিছু একটু আদা ভাঙ্গা করে দিয়েছি। একটু আদাও ছেঁচে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লিকার। এখন সময় নিয়ে চা ফুটাতে হবে, যাতে করে লিকার তারপর মশলা সব কিছু নির্যাস ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। আমার হাতের এই ঘন দুধের চা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, প্রায় সময়ই আমি ওকে বানিয়ে খাওয়াই। যদিও এ ধরনের দুধ চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খাওয়া ঠিক না, সেজন্য সব সময় খাওয়া হয় না, অনেক দিন পরপরই খাওয়া হয়। এটা স্পেশাল চা আর কি, প্রতিদিন তো আর এরকম করে চা বানানো সম্ভব নয়। আপনাদের রিকোয়েস্টে আমার কষ্ট হয়ে গেলেও আমি ভিডিও একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি, তাই আশা রাখবো আমার ভিডিওগুলো না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও কেটে দেখলে আমার রিস্ক কমে যাবে। তাই দয়া করে না কেটে পুরো ভিডিওটি দেখবেন, তারপর একটা পজিটিভ কমেন্ট করবেন, এতে করে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর। আপনারা পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে, উৎসাহ দিলে তবেই আমি কাজ করার আগ্রহ পাবো, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু গাভীর দুধ দিয়ে চা বানানো হয়েছে, তাই জাল করার সময় সর পড়েছিল, সেই সরের কারণে এখন চাটা ছাঁকতে সমস্যা হচ্ছে। আর মশলাগুলোও যেহেতু ভেঙে ভেঙে দিয়েছি, গুঁড়া গুঁড়া হয়েছে, তাই ছাঁকনিতে আটকে যাচ্ছে। ঘন দুধের চা এরকমই হয়, ছাঁকতে সমস্যা হয়। আগে আলাদা করে লিকারটা ফুটিয়ে দুধের সঙ্গে মিক্সড করলে তখন আর এই সমস্যা হয় না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চা বানানো হয়ে গিয়েছে, আর আমার চা বানানোর রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দুজনে মিলে বিস্কিট দিয়ে চা খাবো আর গল্প করব। স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকার এটাই একটা শান্তি। সারাদিন কাজ শেষে দুজনে বসে 1 কাপ চা খাবো, গল্প করব, এটাই মনের শান্তি। বাসার মেইন দরজায় লাগানোর জন্য সেরকম কোনো মজবুত তালা ছিল না আমাদের এতদিন, সেজন্য একটা ভালো তালা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আর আমার জন্য একটা কিরিম। আপনাদের ভাইয়ার কলিগের ওয়াইফ আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল,
তো রাতে দুজনে বসে সেই বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। আমিও ভাবিকে মাঝে মধ্যে বিভিন্ন কিছু পাঠাই। যাই হোক, ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিরিয়ানি পাঠানোর জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।